আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে নেক স্টিফনেস অথবা নেক টাইটনেস, কীভাবে আমরা ইফেক্টিভলি আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো আমরা অনেকেই জানি যে নেক একটা খুবই সেন্সিটিভ এরিয়া। এটা অনেক ক্ষেত্রেই যে অনেক সময় হোম এক্সারসাইজ দেওয়ার পরে বা মোবিলাইজ করার পরে নেকে দেখা যায় পেইনটা বেড়ে গেছে। এই জন্য আমাদেরকে আসলে জানা উচিত কোন পেশেন্টের ক্ষেত্রে কোন ধরনের মোবিলাইজ আমরা করব, কোন ধরনের স্ট্রেচিং আমরা করব, আমাদের স্ট্রেচিংয়ের ধরনটা কীরকম হবে, এটা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। খুব বেসিক কিছু প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। অনেক টেকনিক্সগুলো আমরা যেটা অনেকেই জানি, তারপর আমরা এই টেকনিক্সগুলো একটু রিভিউ করব অথবা রিভাইজ করব আজকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে স্টিফনেস কেন হতে পারে বা টাইটনেস কেন হয় আমাদের সার্ভাইকাল স্পাইনে। কয়েকটা কারণ থাকতে পারে। একটা হতে পারে আমাদের জয়েন্টের সমস্যা, হতে পারে আমাদের মাসেলের সমস্যা, হতে পারে আমাদের ডিস্কের সমস্যা, অথবা একই সাথে একাধিক কারণও থাকতে পারে। তো প্রথমে আমি যেটা দেখালাম যে প্রথম যে পয়েন্টটা এখানে, এটা হচ্ছে সার্ভাইকাল ডিস্ক ডিজিজ, ডিডিডি মানে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, অথবা এটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিসও বলতে পারি। তারপরে হতে পারে ফ্যাসেট আর্থ্রোপ্যাথি, ফ্যাসেট জয়েন্টে আর্থ্রাইটিস। অনেক সময় আমরা এটাকে অনেক সময় ডায়াগনোস করে স্পন্ডাইলোসিস, অনেক সময় আমাদের স্টেনোসিসও থাকতে পারে। নেক্সট হচ্ছে আমাদের মাসেল ইমব্যালেন্স। অনেক ক্ষেত্রে আমাদের মাসেল টাইটনেসের কারণে, যেমন কিছু মাসেল আমাদের তাড়াতাড়ি টাইট হয়ে যায়, কিছু মাসেল ইউজ না করলে উইক হয়ে যায়। তো সেই যে মাসেল যে ইমব্যালেন্স, বিশেষ করে আমাদের যে আপার চেস্ট এরিয়া, আমাদের পেক্টোরালস মাসেলগুলো টাইট হয় তাড়াতাড়ি। তারপরে আমাদের যে আপার ট্র্যাপিজিয়াসটা খুব তাড়াতাড়ি টাইট হয়, মানে যদি আমরা ইউজ না করি বা আমাদের ফল্টি পশ্চারের কারণে। আর যেসব মাসেলগুলো খুব দ্রুত উইক হয়, যেমন আমাদের ডিপ নেক ফ্লেক্সার মাসেলগুলো, ডিপ নেক ফ্লেক্সার মাসেল, তারপরে আমাদের যে লোয়ার ট্র্যাপিজিয়াস, তারপরে সিরাটাস অ্যান্টেরিয়র, এই মাসেলগুলো খুব দ্রুত উইক হয়ে যায়। তো এই যে মাসেল ইমব্যালেন্স, সেক্ষেত্রেও আমাদের নেকের স্টিফনেস হতে পারে। অনেক সময় ফ্যাসেট লকিংয়ের কারণে হতে পারে। ফ্যাসেট লকিংয়ের আমরা অনেকেই জানি যে ফ্যাসেট জয়েন্টে এখানে আমাদের একটা মেনিসকাস থাকে। মেনিসকাসটা আমাদের সেন্সিটিভ, যেটা নার্ভ সাপ্লাই আছে। অনেক সময় যে মেনিসকাসটা বা মেনিসকয়েড যে স্ট্রাকচারটা যদি কোনো কারণে লকড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের নেকের স্টিফনেস আসতে পারে। অনেক সময় ডিস্কের সমস্যা, যেমন ডিস্ক হার্নিয়েশন যদি হয়, আমাদের নার্ভের উপর যদি প্রেশার পড়ে, সেক্ষেত্রেও আমাদের স্টিফনেস হতে পারে ডিউ টু ডিসকোজেনিক, এবং যেটা নার্ভের উপরে প্রেশার দেয়, যেটা আমাদের রেডিকুলোপ্যাথি ফর্ম করতে পারে। তো বিভিন্ন কারণে আমি দেখালাম যে আমাদের সার্ভাইকাল স্পাইনে আমাদের স্টিফনেস থাকতে পারে। তো এখন আমরা ট্রিটমেন্টে যাই যে কী ট্রিটমেন্ট আমরা অ্যাপ্লাই করি সাধারণত। যদি জয়েন্টের সমস্যা হয়, যেমন আর্থ্রাইটিস বা এই ধরনের কোনো প্রবলেম, সাধারণত আমরা মোবিলাইজ করি জয়েন্টে। মোবিলাইজ করলে এটা একটা ভালো এফেক্ট পাওয়া যায়। আর সময় রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে বলি পেশেন্টকে। যদি মাসেল ইমব্যালেন্স থাকে বা টাইটনেস থাকে, সাধারণত আমরা স্ট্রেচিংটা প্রিফার করি। তবে স্ট্রেচিংয়ের চেয়েও ভালো হচ্ছে আমাদের, এটা বলে PIR, পোস্ট আইসোমেট্রিক রিল্যাক্সেশন। এটা আমি আজকে হাইলাইট করতে চাই, কারণ স্ট্রেচিং আমরা জানি কীভাবে স্ট্রেচিং করতে হয়, কিন্তু PIRটা আমরা অনেকে হয়তো আমরা জানি না। তো এইটা হচ্ছে আমাদের আমি খুব ইম্পর্টেন্স দিচ্ছি আজকের এই টেকনিকটার উপরে। তারপরে ফ্যাসেট লকিংয়ের ক্ষেত্রে আমরা অনেকেই জানি, আমরা যারা মালিগান কোর্স করেছি, আমরা জানি যে SNAG, সাস্টেইন ন্যাচারাল অ্যাপোফাইশিয়াল গ্লাইড, এটা ভালো কাজ করে ফ্যাসেট লকিংয়ের ক্ষেত্রে। তারপরে ডিস্কের ক্ষেত্রে আমরা জানি যে যারা ম্যাকেনজি কোর্স আমরা করেছি, তারা জানি যে রিপিটেড নেক রিট্রাকশন এক্সারসাইজ, এটা অনেক সময় ডিস্কের কারণে যদি রেডিকুলোপ্যাথি থাকে, আর্মের দিকে পেইনটা আসে বা প্যারাস্থেশিয়া হয়, সেক্ষেত্রে রিপিটেড নেক রিট্রাকশন এক্সারসাইজটা আমাদের পেইনটাকে সেন্ট্রালাইজ করতে পারে। পেরিফেরাল থেকে পেইনটা আস্তে আস্তে সেন্ট্রালের দিকে আসতে পারে, যেটা ইন্ডিকেটস এ গুড প্রগনোসিস। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক কিছু প্রিন্সিপাল, যে কোন ক্ষেত্রে কোনটা আমরা অ্যাপ্লাই করব। এখন আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব এই টেকনিক্সগুলো। সবগুলো তো আসলে হাইলাইট করা সম্ভব না,
স্বল্প সময়ের মধ্যে। তবে চেষ্টা করব যেগুলো ইম্পর্টেন্ট যে টেকনিক্সগুলো এবং এফেক্টিভ সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট আমি স্ট্রেচিং দেখানোর আগে ইম্পর্টেন্ট যে মাসেলগুলো আমাদের জানা উচিত সেগুলো আমি জাস্ট একটু রিভিউ করতে চাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের যে মাসেলগুলো খুব দ্রুত টাইট হয়ে যায়, যেমন ট্রাপিজিয়াস আপার পার্ট, আপার ট্রাপিজিয়াস। তারপরে আমাদের সাথে আছে লিভাটার স্ক্যাপুলা, আপার ট্রাপিজিয়াস। দেন হচ্ছে আমাদের লিভাটার স্ক্যাপুলা, দিস টু মাসেলস এটা খুব দ্রুত টাইট হয়। তারপরে আছে আমাদের স্কেলিনাস মাসেল। স্কেলিনাসের তিনটা পার্ট আছে, এন্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র। আমাদের এন্টেরিয়র পার্ট হচ্ছে এটা এন্টেরিয়র স্কেলিনি, এটা হচ্ছে মিডল, এটা পোস্টেরিয়র স্কেলিনাস। সাধারণত অনেক সময় এরকম হয় যে স্কেলিনাস মাসেল টাইট থাকলে অনেক সময় এটা আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসের উপরে প্রেশার দিতে পারে। তারপরে আমাদের এখানে যে ব্লাড ভেসেল যেগুলো আসছে এখান থেকে, তো সেগুলোর উপরে অনেক সময় প্রেশার দিতে পারে, যেটা আমাদেরকে অনেক সময় আমাদের ক্ষেত্রে ওই যে আমরা বলি থোরাসিক আউটলেট সিনড্রোম বা TOS সেটা ডেভেলপ করার সম্ভাবনা থাকে। তো কি বললাম, আপার ট্রাপিজিয়াস, লিভাটার স্ক্যাপুলা এবং স্কেলিনাস মাসেল টাইট হতে পারে। এছাড়াও হতে পারে আমাদের স্টেনোক্লাইডোমাস্টয়েড যে মাসেলটা, এটা অনেক সময় টাইট হতে পারে। তো এইগুলো আমাদের খুব কমন মাসেল যেগুলো আমাদের টাইট হতে পারে, যেগুলো আমাদের স্ট্রেচিং করতে হবে। তো আমি একটা ভিডিও দেখাই যে মাসেলগুলো কীভাবে স্ট্রেচিং করব এবং করার সময় আমাদের নেক পজিশন কি হবে, এটা আমি এখন দেখাচ্ছি। Here are some stretches to help with chronic neck pain or after an accident or injury to the neck. These muscles here on the sides of the neck and on the back will oftentimes become a bit tight. To stretch them, we'll work on the ones on the side first and show you that you need to take your head straight to the side. Don't force it. Don't pull to the point of pain. Just use the weight of your hand and your arm. Here we're stretching most of the scalenes on this side in the middle part of the neck. তখন আমি যখন সাইডওয়েজ যাচ্ছি তখন আমরা মিডল স্কেলিনাসটাকে আমি স্ট্রেচিং করতেছি। তো এখানে যেটা বলেছে যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে আমাকে খুব ওভার স্ট্রেচিং করা যাবে না, আমাকে জেন্টাল প্রেশার মানে আর্মের যে ওয়েটটা এটা আমাকে ছেড়ে দিতে হবে, যেন আমি একটা হালকা স্ট্রেচিং ফিল করি, কিন্তু কখনো একটা পয়েন্ট অফ পেইনের সেই লেভেলটাতে পর্যন্ত যাওয়া যাবে না। Hold each stretch for 30 to 60 seconds and perform as many times daily as your healthcare provider suggests. বলছে যে এখানে 30 থেকে 60 সেকেন্ড হোল্ড করার জন্য, তবে আমি প্রিফার করি 30 সেকেন্ডস, বিকজ 60 সেকেন্ডস এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে খুব দীর্ঘ সময়। তো 30 সেকেন্ডস আমি বলি যে অপটিমাল, তবে সাধারণত 2 বার বা 3 বারের বেশি করার দরকার নেই। 30 সেকেন্ড হোল্ড। তারপরে নেক্সট আমি যাচ্ছি নেক্সট পার্টে। There's another muscle on the front, the anterior scalene, which we'll get by pulling just a little bit more to the back. তার মানে আমাদের যে অ্যান্টেরিয়র যে স্কেলিনাস আছে এটাকে স্ট্রেচিং করতে হলে আমাকে মাথাটাকে পেছন দিকে একটা অ্যাঙ্গেলে আমাকে পুল করতে হবে, তাহলে আমাদের অ্যান্টেরিয়র স্কেলিনাসটা স্ট্রেচিং হবে। তো প্রথমে বলছিলাম যে মিডল স্কেলিনাস, পরেরটা বললাম অ্যান্টেরিয়র স্কেলিনাস। And doing the same thing, holding 30 to 60 seconds. To get the two muscles on the back that are oftentimes problematic after an accident or with chronic neck pain, the upper trapezius and the levator scapula muscles, we're going to pull down and towards the front, sort of in the quartering direction here towards the front. তারপরে সামনের দিকে at an angle, সেক্ষেত্রে আমার স্ট্রেচিং হচ্ছে আপার ট্রাপিজিয়াস এবং লিভাটার স্ক্যাপুলা। First turning in this direction and holding for 30 to 60 seconds, and then you can repeat a similar stretch by looking in the direction that you're stretching as well. Repeat the stretches on the other side if indicated.
A slightly more sophisticated form. নেক্সট আমি দেখাচ্ছি যে এখানে PIR যেটা পোস্ট আইসোমেট্রিক রিল্যাক্সেশন, যেটা মোর ইফেক্টিভ দেন স্ট্রেচিং এবং পেশেন্টের জন্য মোর কমফোর্টেবল। তো এইটা হয়তো আমরা অনেকেই প্র্যাকটিস করি না, কিন্তু এটা আমাদেরকে শেখা উচিত এবং পেশেন্টকে করতে বলা উচিত, পেশেন্টকে শিখিয়ে দেওয়া উচিত। তো এটা একটু সফিস্টিকেটেড, আমরা চেষ্টা করব এটা ভিডিওটা দেখে বোঝার জন্য। Stretching in this manner. We'll demonstrate now. This is something called the post-isometric relaxation stretch, or the PIR stretch. To perform it, use the same vectors, sideways, a little bit forwards and such that we just covered. But in this example, we want to go to the side and just allow the weight of your hand and your arm to press lightly on your head, and then press your neck back into your stationary hand. এখানে বলছে যে আর্মের ওয়েটটা আমি ছেড়ে দিলাম, এরপরে আমি আবার আমার হেড মাথা দিয়ে এদিকে পুশ করলাম, এই হাতের দিকে আমি এদিকে আসার চেষ্টা করলাম। তার মানে এদিকে ড্রপ করার পরে আমি আমার এদিকে কন্ট্রাকশন করলাম এই মাসলটার এবং হোল্ড করলাম 7 থেকে 10 সেকেন্ড। Don't allow your neck or your head to move. This is an isometric contraction. তার মানে হাতের ওয়েটটা এদিকে ফোর্স ক্রিয়েট করতেছে আর আমি মাথাটা এদিকে পুশ করতেছি। তার মানে আইসোমেট্রিক কন্ট্রাকশন হচ্ছে এই মাসলটার। আমি 7 সেকেন্ড হোল্ড করলাম, করার পরে তারপর আমি কি করব দেখি উনি কি বলেন। Hold that position again for about 7 seconds this time. And then let go, stop pushing into your hand, stop pushing, let everything relax and take a deep breath. As you release the breath, the neck relaxes and you continue to pull just gently with your hand into the direction that you're stretching. তার মানে যখন আমি কন্ট্রাকশনটা ছেড়ে দিলাম, তারপর আমি যেটা করলাম ডিপ ব্রিদিং করলাম, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে যখন ছাড়লাম তখন দেখা যাবে যে নেকটা আরেকটু বেন্ড হবে এদিকে, তারপর আবার এই প্রসেসটা আমাকে রিপিট করতে হবে। When you take up the slack out of the muscle there, once again repeat by pressing again back into your hand. Don't try to overpower your grip or your hand here. Only press into your hand about 10% of what you feel that you can do maximally. তার মানে খুবই জেন্টল প্রেসার। আমি যদি 100% ফোর্স দিতে পারি তার মধ্যে মাত্র 10% আমাকে ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে। Hold that stretch or hold that contraction for about 7 seconds and then stop pushing, take a deep breath and allow the weight of your hand and arm to traction the neck further to the side. Again, just as with the other demonstrated stretches, you can repeat the same technique with the vectors here, here, and also আচ্ছা, তো ডিপেন্ড করছে কোন মাসলটার উপর। After you finish your stretches in whatever method you use, make sure you fully cycle through range of motion on the neck. তার মানে বলছে যে এটা ডিপেন্ড করে কোন মাসলটা আমি করবো, সেই অনুযায়ী আমাকে সেই ডিরেকশনে আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এবং যখন আমি স্ট্রেচিংটা শেষ করলাম তখন নেকটা একটু মুভমেন্ট করতে হবে, সাইড টু সাইড রোটেশন, যাতে কোনো পোস্ট এক্সারসাইজ সোননেস ডেভেলপ না করে। তো এটা আমি দেখালাম যে স্ট্রেচিং এবং PIR বা পোস্ট আইসোমেট্রিক রিল্যাক্সেশন। নেক্সট যে স্লাইডটা আমি দেখাচ্ছি সেটা হলো রেসিস্ট্যান্স এক্সারসাইজ, কিন্তু এটা আইসোমেট্রিক রেসিস্ট্যান্স না, এটা হচ্ছে আমাদের আইসোটনিক। তার মানে আমি চিন রিট্রাকশন করব প্রথমে, করার পরে আমি এক্সটেনশন করব। তো অনেকে বলতে পারে যে আমাদের ফ্যাসেটে যদি সমস্যা থাকে ফ্যাসেট জয়েন্টে, তাহলে তো আমার পেইন বেড়ে যাবে আমি যখন এক্সটেনশন করি। কিন্তু যদি এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় যে ফ্যাসেটের সমস্যা থাকলেও পেশেন্ট সাধারণত পেইন ফিল করবে না। তো টেকনিকটা হচ্ছে যে প্রথমে চিন রিট্রাকশন করতে হবে, করার পরে যখন সে এক্সটেনশন করবে তখন সেখানে রেসিস্ট্যান্স দিবে এবং রেসিস্ট্যান্স দিয়ে সে মাথাটাকে উপরের দিকে নিবে, উপরের দিকে তাকাবে, আবার পিছনে নিয়ে আসলো। তার মানে প্রথম স্টেপ হচ্ছে চিন রিট্রাকশন করে তারপরে আইসোটনিক এক্সটেনশন করা। তো আমি টেকনিকটা দেখাচ্ছি এখানে।
with all this going on and this going on, a lot of us get stiff necks, headaches, tension headaches, and it's blamed a lot on tight facets or tightness in the muscles. But if it was really tight, and especially tight facets, extension may feel like it is actually kind of compressing something. But a simple trick to see that it's not is just to use a little light resistance through the range. So if you do your chin tuck and then resist with one or two hands, so just light pressure, apply a little resistance into extension, you'll find that a lot of that stiffness goes away with that light resistance, and you don't need to be massaged or you don't need to be adjusted or manipulated. Try that quick tip and try that 10 times an hour to break up prolonged sitting. Remember, it's not about the posture, it's about frequent movement in and out of positions that may sensitize our system. এখানে যেটা বলছে যে আমি চেইন রিট্রাকশন করে রেসিস্টেন্স দিয়ে এক্সটেনশন করো, চেইন রিট্রাকশন তারপর রেসিস্টেন্স দিয়ে এক্সটেনশন, এতে আমার যদি ফ্যাসেটেও প্রবলেম থাকে তাতেও আমি সাধারণত পেইন ফিল করার কথা না, এতে আমার আসলে স্টিফনেসটা কমে যাওয়ার কথা। নেক্সট কিছু টেকনিক যেটা আমরা শিখেছি মালিগান টেকনিকে, স্ন্যাগ টেকনিক্স। অনেক সময় আমরা যদি আমাদের স্ন্যাগ স্ট্র্যাপ থাকে সে স্ট্র্যাপ ইউজ করতে পারি আমরা। খুব কুইকলি আমি দেখাচ্ছি এটা। আমরা যে লেভেলে আমাদের ফ্যাসেট লকিং বা স্টিফনেস আছে সেই লেভেলে আমাকে রেখে যদি আমার লেফট রোটেশন স্টিফ থাকে তাহলে আমি এভাবে আমার লেফট হ্যান্ড দিয়ে আমি স্ট্র্যাপের রাইট এন্ডটাকে পুল করব আর অন্য হাত দিয়ে নিচের দিকে পুল করব। ডিরেকশন হচ্ছে আমাদের ফ্যাসেট প্লেন। ফ্যাসেট প্লেন আমরা এখানে দেখাচ্ছি ফ্যাসেট প্লেনটা। এটা ডিরেকশন হচ্ছে আমাদের আই বল বরাবর, তার মানে এটা আমাদের যে আই হয় এখানে ফ্যাসেট প্লেনটা সাধারণত এইভাবে গেছে, তার মানে আমাকে এইভাবে পুল করতে হবে টুয়ার্ডস দ্য ফ্যাসেট প্লেন। তার মানে এটা লুকস লাইক দিস। শর্ত হচ্ছে এটা পেইন ফ্রি হতে হবে, এটা পেইনফুল হবে না। যদি পেইনফুল হয় তাহলে আমাকে ডিফারেন্ট লেভেলে আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো টেকনিক্সটা আমরা কীভাবে করবো আমি যদি দেখাই, এখানে পুল করা আইবল বরাবর, দেন আমাকে মুভ টার্ন করতে হবে যে এটা পেইনফুল ছিল, তো করার সময় এটা পেইন ফ্রি হতে হবে। যদি দেখি পেইন ফ্রি দেন আমি আরও ফার্দার রোটেশন করলাম, হোল্ড করলাম কয়েক সেকেন্ড, তারপরে প্রিভিয়াস পজিশনে আসলাম, তারপরে আমি প্রেশারটা রিলিজ করলাম। এইভাবে আমি যদি দেখি যে 3 টাইমস 4 টাইমস করার পর দেখি যে নেকটা লেস স্টিফ, তাহলে প্রথম দিনে আমি সাধারণত 3 বারে বেশি আমরা করি না অ্যাকর্ডিং টু মালিগান কনসেপ্ট। নেক্সট ডে সে একটা পেশেন্ট হয়তো 2 থেকে 3 বেলা করতে পারে, প্রতিবার হয়তো মেবি 6 রিপিটেশনস। তো এটা আমরা ম্যানুয়ালি করতে পারি, আমাদের থাম প্রেশার দিয়েও আমি ফ্যাসেটটাকে গ্লাইডিং করেও আমি করতে পারি, অথবা অনেক সময় আমরা স্ট্র্যাপ ইউজ করতে পারি, মালিগানের স্ট্র্যাপ আর দ্য ক্লিনিক। আর পেশেন্টকে অনেক সময় শিখাইতে পারি, সে টাওয়াল ইউজ করতে পারে, আমরা পেশেন্টকে শিখাই দেবো কীভাবে টাওয়াল ইউজ করতে হয়। তো এই টেকনিক্সগুলো আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ আমরা অনেকেই মালিগান টেকনিক্স জানি। জাস্ট একটু আইডিয়া যে এই টেকনিকগুলোর মাধ্যমে আসলে আমাদের ফ্যাসেট জয়েন্টের যদি আমাদের স্টিফনেস থাকে, লকিং থাকে, আমরা খুব ইজিলি এটা পেশেন্টকে হেল্প করতে পারি। অনেক সময় আমি দেখছি অনেক পেশেন্ট আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রেও এই টেকনিক্সটা ভালো কাজ দেয়। টাওয়েল দিয়ে যদি তাকে করতে বলি বাসায়, যদি তার এক্সটেনশনে লিমিট থাকে, তাকে আমি বলি পুল করার জন্য আইবল বরাবর, তারপরে তাকে বলি মাথা এবং হাত একসাথে মুভ করার জন্য। এতে দেখা যায় পেশেন্ট অনেক কম পেইন ফিল করে। যদি রোটেশন করতে চাই তাহলে রোটেশনটা আমাকে কীভাবে করতে হবে, লেফট রোটেশন, তারপর রাইট রোটেশন হচ্ছে এই বরাবর, এবং প্রতিবার আমরা পেশেন্ট আমি বলি যে করার পরে সে তার রেঞ্জ অফ মোশন চেক করে যে দেখে ইমপ্রুভ হয়েছে কিনা। তো এটা খুব বেসিক টেকনিক্সগুলো আমরা পেশেন্টকে বলতে পারি বাসায় করার জন্য। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই যে ডাইরেকশন অফ পুল টুয়ার্ডস দ্য আইবল, তার মানে আমাদের আমাদের ফ্যাসেট প্ল্যান। প্রথম দিন সাধারণত 3 রিপিটেশনের বেশি করা হয় না। প্রথম দিন 3 রিপিটেশন করার পর আমরা দেখব যে পেশেন্টের পেইনের কী অবস্থা। যদি পেশেন্টের পেইন সাবসাইড করে তার নেক্সট ডে সে হয়তো 3 সেটস করতে পারে, মর্নিং, আফটারনুন, ইভিনিং। প্রতি সেটে সে হয়তো 6 রিপিটেশন করতে পারে।
আরেকটা টেকনিক খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে যেমন আমরা স্পাইনে আমরা অ্যাপ্লাই করি ফোর্স ট্রান্সভার্স প্রেশার অ্যাপ্লাই করি। আমাদের যে স্পাইনাস প্রসেস আছে উপরেরটা নিচেরটা, আমরা সাইড টু সাইড ট্রান্সভার্স প্রেশার অ্যাপ্লাই করার পরে আমরা তাকে পেশেন্টকে বলি তার পেইনফুল মুভমেন্টটা করার জন্য। অনেক ক্ষেত্রে আমরা দেখি তার পেইনফুল মুভমেন্টটা দেখবে সে ফার্দার যেতে পারে উইথ লেস পেইন, এবং যদি পেইন না থাকে তাহলে অ্যাট দ্য এন্ড সে তার নিজের হাত দিয়ে ওভার প্রেশার দিতে পারে। তো এই টেকনিক্সগুলো যারা আমরা মালিগান কোর্স করেছি তারা আমরা জানি, যারা করিনি তাদেরকে আমি বলবো যে টেকনিক্সগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত, শেখা উচিত যারা কোয়ালিফাইড তাদের কাছ থেকে, যাতে আমরা পেশেন্টের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি। একটু ডিটেলস দেখাচ্ছি এখান থেকে যে কিভাবে আমি গ্লাইডটা অ্যাপ্লাই করা হয়। যে এখানে আমার স্পাইনাস প্রসেসের উপরে আমি এদিকে প্রেশার দিলাম, আর এই নিচের স্পাইনাস প্রসেস দিয়ে আমি এদিকে প্রেশার দিলাম, যাতে এখানে যেটা হবে, এখানে ফ্যাসেট জয়েন্টে ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ফোরামেনাতে স্পেস ক্রিয়েট হবে, এবং পেশেন্ট এটা অবশ্য মেকানিক্যাল একটা ইফেক্ট আছে এটার, যার ফলে পেশেন্ট কম পেইন ফিল করবে। তখন আমি তাকে বলবো তার যে পেইনফুল মুভমেন্ট সেটা করার জন্য, এবং যদি পেইনফুল না হয় অ্যাট দ্য এন্ড সে ওভার প্রেশার অ্যাপ্লাই করতে পারে। তো এটা খুবই ইফেক্টিভ, পেশেন্টের জন্য খুবই কমফোর্টেবল একটা ট্রিটমেন্ট। তো এই ধরনের টেকনিক্সগুলো আসলে এগুলোর এভিডেন্স আছে, স্ট্রং এভিডেন্স। যেমন একটা আমি আর্টিকেল এখানে অ্যাড করেছি এখানে, যে ইমিডিয়েট অ্যান্ড শর্ট টার্ম ইফেক্টস অফ মালিগান কনসেপ্ট, পজিশনাল সাস্টেইন ন্যাচারাল অ্যাপোফাইশিয়াল গ্লাইড অথবা স্ন্যাগ। যেমন এখানে দেখাচ্ছে যে মেকানিক্যাল নেক পেনের ক্ষেত্রে এটার ইফেক্টিভনেসটা প্রুভড, স্টাডি দিয়ে এটা কাইন্ড অফ সাপোর্ট দিচ্ছে আর কি, ঠিক আছে। স্যার একটা টেকনিক্স আছে, এটাও আমরা পেশেন্টকে অ্যাপ্লাই করতে বলতে পারি। টাওয়াল ইউজ করে সে যখন এক্সটেনশন করবে অ্যাট দ্য এন্ড সে রিপিটেড মুভমেন্টও করতে পারে। যেমন টাওয়াল দিয়ে করার পরে সে উপরের দিকে নেওয়ার পরে যে লেভেলে পেন সেই লেভেলে আমি টাওয়ালটা অ্যাপ্লাই করে অ্যাট দ্য এন্ড আমি তাকে বললাম রিপিটেড নেক এক্সটেনশন করার জন্য। এতে অনেক সময় পেশেন্টের অনেক সময় মেকানিক্যাল যে পেইনটা সে কম ফিল করে। আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে এই টেকনিক্সগুলো আমি দেখছি এটা বেশ ভালো কাজ দেয়। দেখি আমরা ভিডিও একটা দেখানোর চেষ্টা করি এখানে। Therapist may have had your segment. Forward and up, and then tilt back and forward and back and forward, and do repetitions like so. Once again, this should not hurt. তার মানে এই পজিশন যে পেইনফুল সেগমেন্ট বরাবর আমি যে টাওয়ালটা প্রেশার অ্যাপ্লাই করি, তারপর তাকে আমি রিপিটেড এক্সটেনশন করতে বলি। যদি পেইন ফ্রি হয় তাহলে পেশেন্টকে আমি এটা তার হোম এক্সারসাইজ হিসেবে তাকে আমি করার জন্য বলতে পারি। আচ্ছা, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। এটাকে বলে লকিং টেকনিক্স। খুবই ইফেক্টিভ। আমরা যদি ট্রেন্ড হই এই টেকনিক্সগুলোতে, তো আমরা আসলে এগুলো অ্যাপ্লাই করতে পারি পেশেন্টের উপরে। এই টেকনিক্সগুলো খুবই ইফেক্টিভ যদি তার রোটেশন লিমিটেশন থাকে। এটাকে বলা হয় সার্ভিক্যাল স্পাইন ইউজিং লকিং টেকনিক্স। একটা ভিডিও আমরা দেখানোর চেষ্টা করি এখানে। This is mobilization of the cervical spine using the locking technique. So we're trying to improve the myoarticular movement that will allow for left rotation. One of the things we can do if we pick up that we have restriction in the upper part of the spine on our passive testing is to come below the spine, let's say about C4, and provide a right side bending of the cervical spine. With right side bending, we have the coupled motion of right rotation. So everything below my finger is in right side bending and right rotation. We come up just above the hand
keep that locking, and then take the structures above C4 and take them into left rotation. Here is our side bending lock. Everything's in right rotation. We then bring the spine into left rotation. If we pick up a muscle guarding, we can literally use muscle energy right here. Don't let me turn your head to the left. And relax. Excellent. এই পেশেন্টের C4 এ তার স্টিফনেস বা C4 এ তার প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি C4 মতো লক করলাম, করার পরে তার C4 এর উপরের লেভেলটা আমি প্যাসিভ রোটেশন করলাম। যদি পেশেন্ট বলে এখানে তুমি আমি যদি মাসেল গার্ডিং ফিল করি বা পেইন ফিল করি, তখন তাকে আমরা বলবো যে আইসোমেট্রিক কন্ট্রাকশন করার জন্য আমি তার হেডটাকে বলবো তার লেফটের দিকে রোটেশন করতে, যদি সে আমাকে বাধা দেয় সেজন্য সে আইসোমেট্রিক প্রেশার দিবে আমার হাতের উপরে 7 সেকেন্ড বা 10 সেকেন্ডস। এরপরে আমি দেখবো আমি তাকে ফার্দার মুভ করতে পারবো আর কি। তো এইভাবে আমরা রোটেশনটা করতে পারি। যে সেগমেন্ট যেটাতে পেইন সেটা পর্যন্ত আমি লকিং করে তার আপার সেগমেন্টগুলোকে আমি প্যাসিভ রোটেশন করতে পারি। এটাকে লকিং টেকনিক্স বলা হচ্ছে। A little more locking, a little turn to the left, resist me. Okay, now relax for me. And that will increase your mobilization using locking of the cervical spine. সো এভাবে আমরা লকিং টেকনিক্স অ্যাপ্লাই করতে পারি। আরেকটা ভিডিও আমি দেখাচ্ছি, এটাও লকিং টেকনিক্সের উপরই। This is the 5th section of our online module on the physical treatment of neck disorders. Here we present information and evidence about the management of neck problems, focusing mainly on manual therapy and exercise. We've also included additional reading that you're welcome to download. The problem with mechanical neck used to the therapy unique application of by creation tech. this is Right. এটা আমি পরে দেখাবো, এটা আমি এই মুহূর্তে আসলে পাচ্ছি না। নেক্সট আমি স্লাইডে চলে যাই। এরপর আমি দেখাবো যে সার্ভাইকাল মোবিলাইজেশন মেইটল্যান্ড টেকনিকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। সরি, সেখানে আমি দেখাচ্ছি মেইটল্যান্ড টেকনিকে। মনে করি পেশেন্টের ক্ষেত্রে তার নেকের লেফট সাইডে তার পেইন। এখানে এটার মাধ্যমে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা যারা কম্বাইন্ড মুভমেন্ট টেস্ট করতে পারি, যেমন আমাদের যে আমরা কোয়াড্রেন্ট টেস্ট করি, যে পেশেন্টের নেক এক্সটেনশন, সাইড ফ্লেকশন, তার মানে আমি এই সাইডটা লকিং করলাম, এই সাইডটা ওপেনিং হচ্ছে। তো এটা ইন্ডিকেট করে যে এই সাইডটা যখন লকিং হয় তখন এখানে আমাদের ফ্যাসিয়েটে প্রেশার পড়তে পারে অথবা আমাদের ডিস্কে প্রেশার পড়তে পারে। তো এইগুলো আমাদের কমপ্লেক্স আমাদের কম্বাইন্ড মুভমেন্ট টেস্ট। তো এই পেশেন্টের ক্ষেত্রে যদি দেখা যায় তার যে এক্সটেনশন এবং সাইড ফ্লেকশন, এই কোয়াড্রেন্টে তার পেইন, মানে তার এই সাইডটাতে তার পেইন, সে যখন এক্সটেনশন করে এবং সাইড ফ্লেকশন করে তখন তার এখানে পেইন হয়। তো এই পেশেন্টরা আমরা কীভাবে মোবিলাইজ করতে পারি, যেখানে তার যে সাইডটাতে তার পেইন সেখানে আমি সেই ফ্যাসিয়েট জয়েন্টে বা আর্টিকুলার পিলারে আমি হয়তো গ্রেড, তো ডিপেন্ড করে তার পেইনের উপরে, গ্রেড 2 অথবা গ্রেড 3 এই লেভেলে আমি মোবিলাইজ করতে পারি তার পেইনটা কমানোর জন্য। আর যদি পেইনটা একটু কমে তখন আমি যেটা করবো, তার নেকটাকে আমি সাইড ফ্লেকশনে লেফট সাইড ফ্লেকশন নিয়ে আমি মোবিলাইজ করতে পারি। তারপরে যদি তার ফ্লেকশনে, তার যদি এক্সটেনশনে পেইন হয় তাহলে আমি তাকে বলি তার 2 হাত মাথার নিচে দিলে কিছুটা এক্সটেনশন হচ্ছে, সেই পজিশনে আমি তাকে মোবিলাইজ করতে পারি। তো এভাবে আমি তার যে পজিশনগুলোতে পেইনফুল সেই পজিশনগুলোতে নিয়ে, যেমন প্রথমে তার সাইড ফ্লেকশন, তারপরে আমি এক্সটেনশন, তারপর অ্যাট লাস্ট সাইড ফ্লেকশন প্লাস এক্সটেনশন, এই পজিশনে মোবিলাইজ করতে পারি। এবং খুব লো গ্রেডে যেমন গ্রেড 2, গ্রেড 3 এই লেভেলে মোবিলাইজ করলে পেশেন্টের স্টিফনেসটা কমে যাবে। যেমন এখানে আমি দেখাচ্ছি কীভাবে মোবিলাইজ করতে হবে। যেহেতু এই মাথার নিচে যেহেতু হাত দেওয়া, তার মানে তার নেকটা এক্সটেনশন পজিশনে আছে এবং নেকটা সাইড ফ্লেকশন পজিশনে আছে। তো এই পজিশনে আমি তাকে মোবিলাইজ করতে পারি। যেমন যদি আমি দেখাই এখানে একটা ভিডিও,
This is the fifth section of our online module on the physical treatment of neck disorders. Here we present information and evidence about the management of neck problems focusing on the problem, where pain may not be a major feature of pain with the technique itself. For example, if the patient's left-sided neck pain can be reproduced with the hence the technique is applied C5 on the left, then the PA force over this point could be utilized as a treatment technique. These are the same techniques used in palpation assessment of the cervical spine, only now used as treatment. Here's an example of a patient with a typical downslope problem. এই পেশেন্টের তার লেফট সাইডের এখানে ফ্যাসেট জয়েন্ট প্রবলেম বা এই সাইডটা তার এই সাইডটাতে পেইন এবং তাকে তার নেকটাকে এক্সটেনশন পজিশনে রেখে আমি সাইড ফ্লেকশনে রেখে আমি এখানে মোবিলাইজ করলাম with mechanical neck pain on the left side. Combined left side flexion with extension provokes the usual neck pain. The unilateral PA at C5 also provokes neck pain in neutral. This is represented by the symbol below the combined movement box. The sin is moderate in this case. পেইনটা কমলে এরপরে আমি তাকে তার পেইনফুল যে পজিশন সেই পজিশনে নিয়ে মোবিলাইজ করতেছি To apply the technique in combined lateral flexion and extension would probably be too much for the patient. As the patient improves, the technique is progressed into lateral flexion as the barrier progresses. যখন পেশেন্ট and then ইমপ্রুভ finally করে into তখন আমি lateral তাকে flexion. ফার্দার তার যে পেইনফুল পজিশন সেই পজিশনে নিয়ে মোবিলাইজ করতে পারি এবং প্রতিবার এটা করার পরে আমাকে অবশ্যই তার নেকের and রেঞ্জ অফ মোশন rotation চেক করতে হবে when the sin is low. You can see the technique demonstrated in this video first in neutral, and then in left lateral flexion, and then in extension combined with left lateral flexion. নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি এছাড়া অনেক ক্ষেত্রেই অনেক আর্টিকেল রিসার্চ আর্টিকেল বলছে যে থোরাসিক ম্যানিপুলেশন হাই ভেলোসিটি থার্স্ট নেকের স্টিফনেস রিডিউস করার জন্য অনেক সময় আমাদের অনেক হেল্প করে তো সেক্ষেত্রে আমরা যদি আমরা সেফ মনে করি আমাদের স্ক্রিনিংয়ের মাধ্যমে যে ম্যানিপুলেশন ইজ সেফ ফর দ্য পেশেন্ট সেক্ষেত্রে আমরা থোরাসিক স্পাইনে আমরা হাই ভেলোসিটি থার্স্ট ম্যানিপুলেশন আমরা করতে পারি যেটা পেশেন্টের জন্য উপকারী হতে পারে তো এতক্ষণ আমি যে টেকনিক্সগুলো দেখালাম যেগুলো কিছু বেসিক টেকনিক্স কিছু অ্যাডভান্স টেকনিক এগুলো যদি আমরা ট্রাই করব যে ভিডিওটা দেখে আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের যে ফ্রেন্ডস আছে বা ক্লাসমেট আছে এদের সাথে যাতে আমরা পেশেন্টকে অ্যাপ্লাই করার আগে আমরা নিজেরা এই ব্যাপারগুলো আমাদেরকে স্কিলড হতে হবে বিফোর উই অ্যাপ্লাই টু দ্য পেশেন্টস তো এই জন্য ভিডিওটা আমি একটু লম্বা করেছি যাতে আমরা বারবার দেখতে পারি এবং আমরা প্র্যাকটিস করতে পারি তো এক্সারসাইজগুলো প্রেসক্রিপশন করার সময় আমাদেরকে অবশ্যই এই ফিট প্রিন্সিপালটা মনে রাখতে হবে যে আমরা পেশেন্টকে মানে এফ ফর ফ্রিকোয়েন্সি দিনে সে কয়বার করবে 2 থেকে 3 বার নাকি 2 বার নাকি একবার তো এটা আমাকে উল্লেখ করতে হবে পেশেন্টকে বলতে হবে যে সে দিনে কয়বার করবে আই ইজ ফর ইন্টেন্সিটি হাউ হার্ড দ্য এক্সারসাইজটা তার ইন্টেন্সিটি কত হার্ড হবে এক্ষেত্রে আমরা বলতে পারি হাউ মেনি রিপিটেশনস যে সে দিনে কয়বার করবে ফ্রিকোয়েন্সি মানে কয়বার করবে আর প্রতিবারে সে কয়বার রিপিট করবে সেটা হচ্ছে ইন্টেন্সিটি আর টাইম হচ্ছে সে কতক্ষণ হোল্ড করবে বা কতক্ষণ ধরে করবে যেমন স্ট্রেচিং আমি এখানে বলছি যে 30 সেকেন্ডস অ্যাটলিস্ট 30 সেকেন্ড হোল্ড করতে হবে টাইপ মানে কোন ধরনের এক্সারসাইজ করবে এটা কি স্ট্রেচিং সেলফ স্ট্রেচিং নাকি পোস্ট আইসোমেট্রিক রিল্যাক্সেশন নাকি অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন নাকি স্ন্যাগস উইথ দ্য টাওয়েল এই ধরনের এটা হচ্ছে আমাদের টাইপ অফ এক্সারসাইজ তো এই চারটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এক্সারসাইজ প্রেসক্রিপশনের জন্য সাথে আমরা আরেকটা জিনিস নতুন অ্যাড হয়েছে যেটা আমি একটা পার্সোনাল ট্রেনারদের লেখা একটা বই সেখানে এনজয়মেন্টটা উল্লেখ করা আছে যে এনজয়মেন্টটা ইম্পর্টেন্ট কারণ পেশেন্ট যদি এক্সারসাইজ এনজয় না করে তাহলে আসলে পেশেন্ট মোটিভেটেড হবে না এটা করার জন্য এই জন্য তাকে অবশ্যই তার এক্সারসাইজটা তাকে এনজয় করতে হবে তো এটা এনজয়মেন্টের জন্য আমরা তাকে বলতে পারি যখন সে টিভি দেখতে সে এক্সারসাইজ করতে পারে অথবা অনেক সময় গ্রুপ এক্সারসাইজ করলে সেটা এনজয় করতে পারে তো এই জন্য আমাকে এক্সারসাইজটা মডিফাই করতে হবে এমনভাবে যাতে পেশেন্ট তার এক্সারসাইজটা এনজয় করে তো আশা করি আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে যে আমরা কি টেকনিক্সগুলো আমরা পেশেন্টের অ্যাপ্লাই করতে পারি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পেশেন্টের ইজ ডিফারেন্ট কোনো পেশেন্টকে আমরা হয়তো একের অধিক যখন আমরা
টেকনিক অ্যাপ্লাই করব খুবই কেয়ারফুল, কারণ সময় নেক আমি বলছি যে সেন্সিটিভ এরিয়া, একাধিক বা খুব ওভার ট্রিটমেন্ট করতে গেলে পেশেন্টের নেকের পেইন বেড়ে যেতে পারে। তাই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে পেশেন্টের জন্য যেটা মোস্ট সুইটেবল সেই টেকনিকটাই অ্যাপ্লাই করতে হবে। একাধিক টেকনিক অ্যাপ্লাই না করে বরং আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করে আমাদের দেখা উচিত যে আসলে পেশেন্টের আউটকামটা কীরকম, না হলে আমাদের নেক্সট টেকনিক আমি অ্যাপ্লাই করবো। কিন্তু 3-4টা টেকনিক অ্যাপ্লাই করে করা উচিত না, স্পেশালি নেকের ক্ষেত্রে, এতে আসলে পেইন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি এই শর্ট লেকচারের মাধ্যমে আমরা কিছু জানতে পেরেছি যে আসলে কোন কোন টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কোন ক্ষেত্রে কোনগুলো অ্যাপ্লিকেবল। আশা করি লেকচারটা সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকস নিয়ে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।